মোহাম্মদ ত্বকীকে যারা খুন করেছে তাদেরকে নিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে আমাদের এই রাষ্ট্রের ভোটবিহীন যে প্রধানমন্ত্রী সে দাঁড়িয়ে বলছেন যে ওই পরিবারের সাথে আমি প্রধানমন্ত্রী তাদের রক্ষা করব। যখন প্রধানমন্ত্রী একটা হত্যাকারী পরিবারের জন্য, একটা গডফাদারের জন্য সংসদ ভবনে দাঁড়িয়ে বলে যে তাদের নিরাপত্তার দায়িত্ব প্রধানমন্ত্রীর, সেখানে এই স্পষ্টই বোঝা যায় যে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার কেন আটকে আছে। আমরা ছাত্র ফেডারেশন থেকে বলছি যে কোনো ধানাই বানাই নাই, এই তো তানভীর মোহাম্মদ ত্বকী সহ নারায়ণগঞ্জের আরো যারা তরুণরা, আরো যারা কিশোরেরা হত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের হত্যার বিচার করতে হবে এবং এই বিচার এই নারায়ণগঞ্জের মাটিতে আমাদের সামনে এই বিচার নিশ্চিত করতে হবে। লড়াই আমাদের একমাত্র পন্থা, বাংলাদেশের ছাত্ররা নিশ্চিতভাবে তার দায়িত্ব পূরণ করবে। আমরা দেখি যে আমাদের ছাত্র ফেডারেশন ফতুল্লা কমিটির সংগঠক শাহরিয়ার শুভ্রর মতো তরুণ ছাত্ররা যখন অন্য এক বন্ধুর দায়িত্ব নেবার জন্য তার নিরাপত্তার কথা চিন্তা করে যখন সে রাস্তায় বের হয়, তখন শুধুমাত্র 700 টাকার জন্য আর হাতের একটি মোবাইল ফোনের জন্য তাকে এই শহরের মধ্যে নির্মমভাবে প্রাণ বিসর্জন করতে হয়, নির্মমভাবে তাকে খুনের শিকার হতে হয়। এবং সেই খুনের শিকার যেটা সবাই জানছে, আমাদের প্রশাসন থেকে সবাই বলছে যে এই খুন অন্য কোনো খুন নয়, এই খুন একটি ছিনতাইয়ের ঘটনা। অথচ কি হাস্যকর ঘটনা, এই ছিনতাইয়ের ঘটনার পরে আজকে 6 বছর অতিক্রম হচ্ছে, এই শাহরিয়ার শুভ্র হত্যার একটি চার্জশিট পর্যন্ত আমরা হাতে পেতে পারিনি। গভর্নিং বডি হওয়ার এত আয়োজন, সেই আয়োজন আসলে কেন? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে, এই প্রশ্ন আমাদেরকে মীমাংসা করতে হবে। আমরা দেখব যে আজকের বাংলাদেশে, আজকে এই নারায়ণগঞ্জ শহরে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, আমরা দেখব যে স্কুল থেকে একটা স্কুল ক্যাবিনেট নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে পর্যন্ত গভর্নিং বডির অমুকের ছেলে বা অমুকের মেয়ে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন ওই স্কুল ক্যাবিনেটের নির্বাচনেও তাদেরকে ভোট চুরি করা হয়। এই ভোট চুরি নিয়ে হাস্যরসাত্মক করে তারা নিজেরাও আবার বলে বেড়ায় যে যা কিছু শিখতে হবে ছোটবেলা থেকেই শিখতে হবে। অর্থাৎ এই রাষ্ট্রে যে ভোট চুরি চলছে, এটা খোদ ওই আওয়ামী লীগের নেতারা, এটা খোদ ওই গভর্নিং বডিতে যে নেতারা আজকে দাঁড়িয়ে আছে তারা নিজেরাও স্বীকার করছে যে তারা নিজেরা ভোট চুরি করে এই রাষ্ট্রের উপর, আপনার আমার মাথার উপর বসে আছে। ঠিক একইভাবে তাদের সন্তানদেরকেও শিক্ষা দিচ্ছে ভোট চুরি করবার। আমরা বলছি যে ভোট চুরি করে কোনো ছাত্র প্রতিনিধি নির্বাচন সম্ভব না। আমরা প্রত্যেকেই এই নারায়ণগঞ্জ শহরের এই বাংলাদেশের ভবিষ্যতের কাণ্ডারি, বলে এই ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই নির্ধারণ যদি আপনারা ভেবে রাখেন যে অমুক নেতা, অমুক মন্ত্রী, অমুক ব্যবস্থা আমাদেরকে করে দেবে, সেই ব্যবস্থার দিকে আমাদের তাকিয়ে লাভ নাই। আমাদের ভবিষ্যৎ আমাদেরকে অর্জন করতে হবে এবং সেই ভবিষ্যৎ নির্ধারণের জন্য আপনার জন্য বলছি যে অভিভাবকরা দিকে দাঁড়িয়ে আছেন, আপনাকে বলছি আপনার সন্তানের যদি মঙ্গল কামনা করেন, আপনি যদি চান যে আপনার সন্তান ছাত্রলীগ নামক কোনো সন্ত্রাসে পরিণত হবে না, আপনি যদি চান যে আপনার সন্তান কিশোর গ্যাংয়ে রূপান্তর হবে না, আপনি যদি চান আপনার সন্তান এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই নগরের সম্পদ হয়ে উঠবে, তাহলে আপনাকে বলছি আপনার সন্তানের জন্য সবচাইতে উপযোগী স্থান এই বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আমরা বলছি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ছাত্রদের, তরুণদের, কিশোরদের মানুষ হবার শিক্ষা দেয়। আমরা বলছি বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই বাংলাদেশের এই শহরের মানুষের নাগরিক অধিকারের জন্য লড়াই করে। আমরা বলছি ছাত্র ফেডারেশন এই শহরের এই নগর জীবনের জন্য, এই প্রকৃতির জন্য লড়াই করে। আমরা বলছি বাংলাদেশ ছাত্র ফেডারেশন আপনার আমার জীবনের জন্য লড়াই করে। বলে মনে রাখবেন, যদি এই শহরে আপনার আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে হয়, আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে চান, তাহলে ছাত্র ফেডারেশন একমাত্র উপযোগী পন্থা। নারায়ণগঞ্জ জেলার 8ম সম্মেলনের দ্বিতীয় দিনের যে আলোচনা এবং সাংস্কৃতিক আয়োজন, এই আয়োজনে আপনারা যারা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনছেন, ছাত্রদেরকে অনুপ্রাণিত করছেন, তাদের সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। বন্ধুরা, এই বাংলাদেশে কি পরিস্থিতি সেটা নিয়ে
ইতিমধ্যেই পূর্ববর্তী আলোচকেরা আলোচনা করেছেন। আমি বলতে চাই আমার শহর নারায়ণগঞ্জ শহর নিয়ে। এই একটা শহর যাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়, এই একটা শহর যাকে বাণিজ্য নগরী বলা হয়, এই একটি শহর যাকে অন্যতম ধনী নগরী বলা হয়। এই শহরে আপনার আমার বিকাশের জন্য এই শহরে একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার মানুষ হয়ে ওঠার জন্য কি কি ব্যবস্থা করা আছে আজকে কথা বলতে চাই সেই প্রসঙ্গ নিয়ে। আমরা একটা শহরে বাস করছি, যে শহর আপাত মস্তক একটা ধুলার শহরে পরিণত হয়েছে। আমরা একটা শহরে আজকে বসবাস করছি যেখানে হাতে গোনা এই শহরের মধ্যে নামমাত্রে কিছু উচ্চ মাধ্যমিক স্কুল পাওয়া যায় কিংবা মাধ্যমিক স্কুল পাওয়া যায়। আর শহরের যে প্রাইমারি স্কুলগুলো আছে, যে বিদ্যালয়, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেখান থেকে একটি শিশু তার জীবনের যে বুনিয়াদী শিক্ষা, তার জীবনের সবচেয়ে মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন করবে, সেই প্রাথমিক স্কুল, সেই বিদ্যালয়গুলোর দিকে আমরা তাকালে দেখব যে কোথাও তার দেয়াল খসে পড়ছে, কোথাও তার ছাদ খসে পড়ছে, কোথাও যখন ছেলেমেয়েরা স্কুলে পরীক্ষা দিচ্ছে তখন উপর থেকে সিলিং ফ্যান পড়ে ছাত্ররা আহত হচ্ছে। কত কত উন্নয়নের দাবিদারি আমরা করে বেড়াই, কত কত উন্নয়নের জয়গান আমাদের চোখের সামনে বয়ে বেড়ায়। এই যে আমাদের শহরের বিলবোর্ড, এই বিলবোর্ডে সারাদিন কত কত উন্নয়নের রঙ আমরা দেখতে পাই। সেই রঙের মাঝখানে আমরা আবার খবর পড়ি যে আমাদেরই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সিলিং থেকে ফ্যান পড়ে গিয়ে একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা থেকে তার পরীক্ষার বাতিল হয়, তার পরীক্ষা দেওয়ার আর সুযোগ থাকে না, সে আহত হয়। আমরা দেখি একটি নির্মাণাধীন ফুটওভারের নিচ দিয়ে মানুষ চলাচল করে, তখন তার মাথা দিয়ে রড ঢুকে ছাত্ররা সেখানে মারা যায়। এত এত উন্নয়নের বাহাদুরি আমাদের। আমরা দেখেছি নারায়ণগঞ্জ শহরে কিভাবে তানভীর মোহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়েছে, হত্যা করে তার লাশকে শীতলক্ষায় ফেলে দেওয়া হয়েছে। সেই হত্যার আজকে 12 বছর, বছরের পর বছর পার হয়ে যাওয়ার পরেও তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার একটা চার্জশিট পর্যন্ত আমাদের হাতে আজ পর্যন্ত আসেনি। এই চার্জশিট কবে আসবে আমরা জানি না। বন্ধুরা, আমরা বলছিলাম যে নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি দশা। আমরা দেখব যে আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর মধ্যে পড়াশোনা কি হবে সেটা নিয়ে তেমন কোনো পরিকল্পনা না থাকলেও গভর্নিং বডির নির্বাচন কিভাবে হবে, গভর্নিং বডির সভাপতি কে হবে সেটা নিয়ে মোটামুটি শহরে তুলকালাম চলে। এই যে তুলকালামের মাঝখানে ছাত্রদের পড়াশোনা, ছাত্রদের শিক্ষা, তার কি হাল সেটা আসলে স্কুল কর্তৃপক্ষ তাদের আর দেখার কোনো প্রয়োজন বোধ করে না। আমরা বলছি যে একটা স্কুল থেকে, একটা কলেজ থেকে, একটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা শেখে যে তার আসলে করণীয় কি, তার দায়িত্ব, তার কর্তব্য সম্পর্কে সে সচেতনতা বোধ তাদের মধ্যে অর্জন হয়। ফলে এই অর্জন তাদের নিশ্চিত করতে হবে। আমরা বলছি যে ছাত্রদের জন্য যে ছাত্রছাত্রী প্রতিনিধি নির্বাচন, সেই প্রতিনিধি নির্বাচনের জন্য প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। এই নির্বাচন হতে হবে প্রত্যেক ছাত্রের সম্মুখে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে। এমন কোনো ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে চাই না যেখানে বছরের পর বছর একজন তার নামের সামনে মাননীয় ভিপি লাগিয়ে ঘুরবেন, কিন্তু সেই নির্বাচন কবে হয়েছে, তার ছাত্রত্ব আছে কি না সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন করা যাবে না। আমরা বলছি ছাত্রছাত্রী প্রতিনিধি নির্বাচন এই জন্য করতে হবে কারণ এই সময়ের ছাত্ররাই সামনের বাংলাদেশের ভবিষ্যৎ। এই সময়ের নারায়ণগঞ্জে যে কিশোরেরা, যে তরুণেরা, যে ছাত্ররা আজকে শিক্ষা অর্জন করছেন কিংবা শিক্ষার শুধুমাত্র ব্যয় বহন করতে না পারার কারণে নানানভাবে শিক্ষা থেকে ঝরে পড়ছেন। ফলে আবারও যারা আজকে এই বক্তব্য শুনছেন, যারা এই গরমের মধ্যে এই সভায় উপস্থিত আছেন, তাদের সবাইকে সালাম জানাই এবং বলতে চাই সংগঠিত হয় আমাদের একমাত্র শক্তি। একটা সংগঠিত শক্তি পারে এই বাংলাদেশকে পরিবর্তন করতে। একটা সংগঠিত
শক্তিই পারে এই নারায়ণগঞ্জ শহরকে পরিবর্তন করতে। একটা সংগঠিত শক্তিই পারে নানান গডফাদার তন্ত্র থেকে বের হয়ে নারায়ণগঞ্জের মধ্যে ভয়কে, খুনকে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারায়ণগঞ্জের মানুষের মধ্যে সাহস সঞ্চার করতে, নারায়ণগঞ্জের মানুষের জন্য নাগরিক জীবন নিশ্চিত করতে, নারায়ণগঞ্জের ছাত্রদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করতে। ফলে আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফারহানা মানিক মুনাকে। আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায়, উপস্থিত আছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্য আলমগীর হোসেন।